এসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে ভারতের সংবিধান, অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী যে ভারতের সংবিধান বা নলেজড অন ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখান থেকে আমাদের বাছাই করা 100টি প্রশ্ন নিয়ে আসা হয়েছে, যেগুলো কিন্তু খুবই পরীক্ষার জন্য কমনযোগ্য প্রশ্ন হতে চলেছে বা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখান থেকে অবশ্যই 2টি প্রশ্ন পাবেই। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে তার আগে বলি, যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে। প্রথম প্রশ্ন কি রয়েছে যে ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে, অর্থাৎ ভারতীয় সংবিধান কার্যকর হওয়া এবং গ্রহণ হওয়ার দুটো তারিখ রয়েছে, এটাই কিন্তু কনফিউশন হয়। যেমন আমাদের এই কার্যকর হয়েছে অর্থাৎ এনেক্ট হয়েছে, লাগু হয়েছে, যেটা বলি সেটা হচ্ছে আমাদের কিন্তু 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 সম্পূর্ণরূপে আমাদের সংবিধান বলবৎ হয় বা কার্যকরী হয় বা এনেক্ট হয়, যেটাই বলি না কেন। এবং এটা গ্রহণ করা হয়েছে যদি বলা হয়, গৃহীত হয়েছে কিন্তু 26শে নভেম্বর 1949। এইটা কিন্তু গ্রহণ করা হয়েছে, মানে আমাদের সমস্ত রকম খসড়া কমিটি সদস্যদের সই টই করে আমাদের কিন্তু 26শে নভেম্বর 1949 আমাদের কিন্তু সংবিধান গ্রহণ করা হয়েছে, বা আমাদের সংবিধানের এই ভারতীয় জনগণ দ্বারা এই 26শে নভেম্বর 1949 গ্রহণ করা হয়েছে এবং 26শে জানুয়ারি 1950 সম্পূর্ণরূপে বলবৎ করা হয়েছে, যে সমস্ত আমাদের রয়েছে আইন টাইন যা যে রয়েছে সেগুলো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধান গ্রহণ করা হয় কবে। আচ্ছা দেখো, ওই প্রশ্নটাই রয়েছে, ভারতীয় সংবিধান কবে গ্রহণ করা হয়। তাহলে ভারতীয় সংবিধান কবে গ্রহণ করা হয়, গ্রহণ করা হয়েছে কিন্তু 26শে নভেম্বর 1949, যেটা বললাম আমরা 26শে নভেম্বর 1949। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। এই ভারতীয় সংবিধানের একটা বৈশিষ্ট্য এই হচ্ছে, একটা লিখিত সংবিধান, সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান এবং বৃহত্তম সংবিধান। আর যদি বলা হয় অলিখিত সংবিধান কার হয়, সেটা হচ্ছে ব্রিটিশদের কিন্তু আমাদের অলিখিত সংবিধান রয়েছে, সেটা হচ্ছে কিন্তু ব্রিটিশদের ক্ষেত্রে। ঠিক আছে, আর আমাদের সংবিধানটা ভারতের সর্বাপেক্ষা সর্ববৃহৎ বা বৃহত্তম লিখিত সংবিধান, এবং যাকে এই সংবিধানের জনক হিসাবে যাকে মানা যায় সেটা হচ্ছে বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সংবিধান সভার সভাপতি কে ছিলেন। সংবিধান সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমাদের একদম 11ই নভেম্বর, ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ আমাদের কিন্তু এই সভার সভাপতিত্ব করেন বা স্থায়ী হিসাবে চেয়ারম্যান থাকেন। এবং তার আগে যদি বলা হয় যে অস্থায়ী সভাপতি কে ছিল বা চেয়ারম্যান কে ছিল, সেটা ছিল ডক্টর সচিবানন্দ সিনহা। অস্থায়ী যদি বলা হয়, এটা কিন্তু স্থায়ী সভাপতি তারা রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে যে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন আমাদের বি.আর. আম্বেদকর। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, যেটাকে আমরা বলি ভারতীয় সংবিধানের জনক হচ্ছে বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সংবিধান সভা গঠিত হয় কোন পরিকল্পনার অধীনে। ক্যাবিনেট মিশন পরিকল্পনা, মাউন্টব্যাটেন পরিকল্পনা, ক্রিপস মিশন না ওয়েভেল পরিকল্পনা। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, ক্যাবিনেট মিশন পরিকল্পনা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতীয় সংবিধানের মূল ভাষা কোনটি। হিন্দি ইংরেজি উভয়ই। তাহলে আমাদের এই হিন্দি এবং ইংরেজি উভয়ই, অর্থাৎ আমাদের দেখো দুটো রয়েছে হিন্দি এবং ইংরেজি, এবং এই যে হিন্দি ইংরেজি এ এবং ডি দুটোই অপশান রয়েছে, তাহলে এ ডি দুটোই হবে হিন্দি ইংরেজি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সংবিধানের প্রস্তাবনায় কোন আদর্শকে নির্দেশ করে বা প্রেমবেল যেটা বলে, প্রস্তাবনা কোন নির্দেশকে, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ নাকি উপরের সবগুলোই। তাহলে আমাদের এই সবগুলোই কিন্তু নির্দেশ করে, সার্বভৌম, সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক, এগুলো সবগুলোই কিন্তু আমাদেরকে প্রিয়েম্বেল বা প্রস্তাবনায় আমাদের বলে দেওয়া রয়েছে বা নির্দেশ করে, এগুলো সবই কিন্তু আমাদের মেনে চলে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই কথাটি রয়েছে মৌলিক অধিকারের প্রস্তাবনায়, রাষ্ট্রপতির ভাষণে, নির্দেশমূলক নীতিতে। এটা রয়েছে প্রস্তাবনায়। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। প্রস্তাবনায় রয়েছে উই আর দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ভারতীয় সংবিধান বিশ্বের কোন নম্বর দীর্ঘতম সংবিধান। তাহলে সর্বাধিক দীর্ঘতম বা 1 নম্বর যেটা বলি আমরা, সর্বাধিক দীর্ঘতম। অপশান নাম্বার ডি দেখো রয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় না, আমাদের সর্বাধিক বৃহত্তম আমাদের লিখিত সংবিধান। ভারতীয় সংবিধানে প্রথম কয়টি অনুচ্ছেদ ছিল। প্রথম যখন আমাদের লাগু হয় বা এনেক্ট করা হয়, কার্যকরী হয়, তখন 395টি আমাদের অনুচ্ছেদ ছিল, বা যেটাকে অনুচ্ছেদ বা আমরা কি বলি সেটাকে ধারা বলি। অনুচ্ছেদ বা ধারা ছিল আমাদের কি 395টি ধারা ছিল।
ঠিক আছে, 22টি অধ্যায় ছিল, 22টি অধ্যায় ছিল এবং আমাদের 8টি তফসিল ছিল বা শিডিউল যেটা বলে, 8টি 8টি তফসিল বা আমাদের শিডিউল যেটা বলে। বর্তমানে কিন্তু আমাদের এই 395টি বেড়ে কত হয়ে গেছে, 448টি ধারা হয়ে গেছে। 448টি ধারা, 22, 23, 24টি হয়ে গেছে আমাদের কি, 25টি হয়ে গেছে ওই কি অধ্যায় বা যেটা বলি 25টি অধ্যায় রয়েছে বা পাঠ যেটা বলি, আর কি রয়েছে 12টি তফসিল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর রয়েছে 395টি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সংবিধানের প্রথমে কতটি তফসিল ছিল? আচ্ছা, প্রথমে কয়টি তফসিল ছিল? তো তফসিল ছিল আমাদের কি, প্রথমে আমাদের তফসিল ছিল কিন্তু 8টি, প্রথমে ছিল 8টি, পরবর্তীতে কিন্তু আমাদের 10টি হয়ে গেছে। তাহলে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন কী রয়েছে যে বর্তমান সংবিধানে তফসিলের সংখ্যা, বর্তমান সংবিধানের তফসিল হচ্ছে কিন্তু আমাদের 12টি। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধান কোন দেশের সংবিধান থেকে বেশি প্রভাবিত? আচ্ছা, কোন দেশের সংবিধান থেকে বেশি প্রভাবিত হয়েছে? এটা কিন্তু আমাদের ব্রিটেন। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, ব্রিটেন থেকে কিন্তু বেশি প্রভাবিত হয়েছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে, মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে আমেরিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, নির্দেশমূলক নীতির ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? আয়ারল্যান্ড থেকে। অপশান নাম্বার এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, সংসদীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে, সংসদীয় শাসন ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছে আমেরিকা, কানাডা, ব্রিটেন না অস্ট্রেলিয়া? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, ব্রিটেন থেকে কিন্তু নেওয়া হয়েছে। দেখো আমরা র্যাপিড রিডের মতো করছি, অর্থাৎ আমাদের তাড়াতাড়ি দ্রুত যত সম্ভব আমাদের এটা 15 থেকে 20 মিনিটের মধ্যে কভার করার চেষ্টা করব। যে 100টি টোটাল 100টি পড়ানো আছে, কারণ এই লাস্ট পোর্শনে যেহেতু আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, সেহেতু আমাদের তাড়াতাড়ি রিভিশন করাটাই কাজের কাজ হবে। দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যোগ করা হয়েছে কততম সংশোধনে? 42তম, 44তম সংশোধনী, নাকি হচ্ছে 24তম সংশোধনী, না 52তম সংশোধনীতে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, 42তম সংশোধনীতে কিন্তু আমাদের এই সমাজতান্ত্রিক শব্দটি যোগ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছে কোথায়? সেটাও কিন্তু আমাদের ওই 42তম সংশোধনে কিন্তু প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটিও কিন্তু যোগ করা হয়েছে। সংবিধান সংশোধনের ধারা হচ্ছে কোনটি? 368 নম্বর ধারা রয়েছে কিন্তু সংবিধানের সংশোধন করার ধারা। কি রয়েছে দেখো, মৌলিক অধিকারের সংখ্যা, এটা মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? মৌলিক অধিকারের সংখ্যা কিন্তু আমাদের রয়েছে কি 6টি। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, 6টি মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। শিক্ষার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? শিক্ষার অধিকার অপশান নাম্বার সি, 21 এতে কিন্তু রয়েছে। সমতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? অনুচ্ছেদ 14 থেকে 18 মধ্যে কিন্তু আমাদের সমতার অধিকার রয়েছে। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বাক স্বাধীনতা কোন অনুচ্ছেদে রয়েছে? এটা হচ্ছে বাক স্বাধীনতার অধিকার 19-1 এ এই বাক স্বাধীনতার কথা বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে অনুচ্ছেদ নাম্বার 17। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, অনুচ্ছেদ নাম্বার 17 কিন্তু অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে। উপাধি বিলোপ করা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? অনুচ্ছেদ নম্বর 18তে কিন্তু উপাধি বিলোপ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, ধর্মীয় স্বাধীনতা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? ধর্মীয় স্বাধীনতা 25 থেকে 28 মধ্যে ধর্মীয় স্বাধীনতার কথা বলা রয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার কিন্তু 23 থেকে 24 মধ্যে শোষণের বিরুদ্ধে অধিকার কথা বলা রয়েছে। শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে অনুচ্ছেদ নম্বর 24। অপশন নাম্বার সি সঠিক উত্তর। সাংবিধানিক প্রতিকার অধিকার অনুচ্ছেদ নম্বর 32 বলা রয়েছে। নেক্সট দেখো কি রয়েছে, মৌলিক অধিকার স্থগিত করা যায় জরুরি অবস্থায় সব সময়, কখনো না কেবল রাজ্যপালের সময়। তাহলে আমাদের কি আছে, এটা কিন্তু জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত করা যায়। মৌলিক অধিকার রক্ষক বলা হয় কাকে? মৌলিক অধিকারের রক্ষক বলা হয় কিন্তু আমাদের সুপ্রিম কোর্টকে। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার, বর্তমানে এটি কি অধিকার? সেটা কিন্তু আমাদের বর্তমানে একটি আইনি অধিকার
হয়ে গেছে, রাইট টু প্রপার্টিটা কিন্তু আইনি অধিকার হয়ে গেছে। ধর্মীয় শিক্ষা সংক্রান্ত অনুচ্ছেদ কত নম্বর অনুচ্ছেদের মধ্যে রয়েছে? তাহলে ধর্মীয় শিক্ষা সংক্রান্ত অনুচ্ছেদ সেটা কিন্তু 28 নম্বর অনুচ্ছেদের মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বলা রয়েছে কতই? অনুচ্ছেদ নম্বর 29 থেকে 30-এর মধ্যে কিন্তু সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা রয়েছে। পরে দেখো কি রয়েছে, যুক্তিগত স্বাধীনতার অধিকার বা যেটা হচ্ছে আমাদের যৌক্তিকতার স্বাধীনতার অধিকার, সেটা হচ্ছে কি স্বাধীনতার অধিকার আমাদের কিন্তু সেটা রয়েছে আমাদের কি এটা ব্যক্তিগত, এটা হচ্ছে কিন্তু ব্যক্তিগত, ঠিক আছে। ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে আমাদের কিন্তু অপশান নাম্বার সি, অনুচ্ছেদ 21-এ কিন্তু আমাদের সেই স্বাধীনতার অধিকার রয়েছে। গ্রেপ্তার সংক্রান্ত অধিকার কোন অনুচ্ছেদে বলা রয়েছে? অনুচ্ছেদ নাম্বার 22-এ কিন্তু গ্রেপ্তার সংক্রান্ত অধিকারের কথা বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, মৌলিক অধিকার লঙ্ঘন হলে যাওয়া যায় হাইকোর্টে সুপ্রিম কোর্টে উভয়ে। তাহলে মৌলিক অধিকার লঙ্ঘন হলে দুটোই যাওয়া যায়, সুপ্রিম কোর্টেও যাওয়া যায় আবার হাইকোর্টেও যাওয়া যায়। তাহলে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। হেভিয়াস কর্পাস কি? আমাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা রক্ষা, সেটাই কিন্তু আমাদের হেভিয়াস কর্পাস। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন রয়েছে রিট আমরা কত ধরনের পাই? আমরা রিট পাই কিন্তু আমাদের কত ধরনের? রিট কিন্তু আমরা 5 ধরনের পাই। রিট হচ্ছে কত রকমের? 5 রকমের। অপশান নাম্বার সি, রিট কিন্তু 5 রকমের পাই। নির্দেশমূলক নীতি আছে অংশ 3, অংশ 4, অংশ 5 না অংশ 6 বা পার্ট, এটা পার্ট 3, পার্ট 4, পার্ট 5 না পার্ট 6? অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। পার্ট বিতে কিন্তু আমরা নির্দেশমূলক নীতি রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, আয়ারল্যান্ড থেকে, কানাডা থেকে। তাহলে নির্দেশমূলক নীতি নেওয়া হয়েছে আমাদের আয়ারল্যান্ড থেকে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, নির্দেশমূলক নীতির আইনগতভাবে প্রযোজ্য, নির্দেশমূলক আইনগতভাবে প্রযোজ্য না, এটা কিন্তু আইনগতভাবে প্রযোজ্য নয়। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সমান কাজের সমান মজুরি মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য না আইনি অধিকার? এটা কিন্তু নির্দেশমূলক নীতির আন্ডারে পড়ে, যেটা হচ্ছে সমান কাজের জন্য সমান মজুরি অবশ্যই দিতে হবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে নির্দেশমূলক নীতিতে, ঠিক আছে, নির্দেশমূলক নীতিতে দেওয়া রয়েছে। অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে, মৌলিক কর্তব্যের কথা যোগ করা হয়েছে কিন্তু 42তম সংশোধনীতে। অপশান নাম্বার এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মৌলিক কর্তব্য আছে, মৌলিক কর্তব্য বলা রয়েছে কত নম্বরে? মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে অংশ নম্বর বা পার্ট 4-এর এ তে আমাদের মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি? মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে অপশান নাম্বার বি, 11টি মৌলিক কর্তব্য রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরিবেশ রক্ষা কোন কর্তব্যের মধ্যে পড়ে? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি না আইনি অধিকার? এটা কিন্তু আমার মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে, যে পরিবেশকে রক্ষা করা, এটা কিন্তু মৌলিক কর্তব্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বিজ্ঞান মনস্কতা বিকাশ, এটা কি হচ্ছে? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, সংসদীয় দায়িত্ব না বিচার বিভাগের কাজ? এটাও কিন্তু আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে হচ্ছে বিজ্ঞান মনস্কতা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হয় সরাসরি জনগণের দ্বারা, সংসদের দ্বারা, নির্বাচক মণ্ডলীর দ্বারা না রাজ্য বিধানসভার দ্বারা? এটা কিন্তু নির্বাচক মণ্ডলীর দ্বারা কিন্তু আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, রাষ্ট্রপতির মেয়াদ কত বছর? রাষ্ট্রপতির মেয়াদ কিন্তু আমাদের 5 বছরের জন্য আমাদের নিয়োজিত থাকে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। তারপরে কি রয়েছে দেখো, প্রকৃত শাসন ক্ষমতা থাকে কার হাতে? রাষ্ট্রপতির হাতে, প্রধানমন্ত্রীর হাতে, মুখ্যমন্ত্রী না বিচারপতির হাতে? তাহলে প্রকৃত শাসন ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, কিন্তু আমাদের সাংবিধানিক যদি আমাদের প্রধান হয়, সাংবিধানিক প্রধান কিন্তু আমাদের কি? আমাদের রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন, প্রধানমন্ত্রী নিয়োগ করেন কাকে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নিয়োগ করেন জনগণ, সংসদ, রাষ্ট্রপতি না সুপ্রিম কোর্ট? প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন, প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন বা প্রধানমন্ত্রী কার দ্বারা নিয়োজিত হয়? আমাদের রাষ্ট্রপতির দ্বারা কিন্তু আমাদের নিয়োজিত হয়। অপশান নাম্বার বা নিয়োগ করা হয় রাষ্ট্রপতি দিয়েই। অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর।
সংসদের উভয় কক্ষ লোকসভা, রাজ্যসভা, বিধানসভা না বিধান পরিষদ? আচ্ছা, সংসদের উচ্চ কক্ষ, উভয় কক্ষ নয়, সংসদের উচ্চ কক্ষটাকে আমরা কি বলি? উচ্চ কক্ষকে রাজ্যসভা বলি, নিম্ন কক্ষকে কিন্তু আমরা লোকসভা বলি। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, লোকসভার মেয়াদ। লোকসভার মেয়াদও কিন্তু আমাদের 5 বছর। ঠিক আছে, লোকসভার মেয়াদও কিন্তু 5 বছর। পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সদস্য সংখ্যা কিন্তু 250, অর্থাৎ 250টি রাজ্যসভার সদস্য সংখ্যা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, লোকসভার সর্বোচ্চ সদস্য কত সংখ্যা? সর্বোচ্চ সদস্য কিন্তু আমাদের 550 প্লাস 2 মানে 552। ঠিক আছে, 550 প্লাস 2 হয় মানে 552, যেটা টোটাল যদি ধরা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, বাজেট পেশ করে কি? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী, স্পিকার। তাহলে বাজেট পেশ করে কিন্তু আমাদের অর্থমন্ত্রী। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, লোকসভার স্পিকার নির্বাচিত হন কি? লোকসভার স্পিকার নির্বাচন হয় লোকসভার সদস্যদের দ্বারা। লোকসভা কিন্তু লোকসভার স্পিকার কিন্তু নির্বাচিত হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, রাজ্যসভার চেয়ারম্যান। রাজ্যসভার চেয়ারম্যান কে? রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু উপরাষ্ট্রপতি। ঠিক আছে, এটা কিন্তু পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। জরুরি অবস্থার ঘোষণা প্রধানমন্ত্রী, সাংসদ, রাষ্ট্রপতি না সুপ্রিম কোর্ট? কে করতে পারে জরুরি অবস্থার ঘোষণা? কিন্তু আমাদের কেবলমাত্র রাষ্ট্রপতি ঘোষণা করতে পারে জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা 356। জাতীয় জরুরি অবস্থা কত নম্বর কোথায় রয়েছে? 352তে কিন্তু আমাদের জাতীয় জরুরি অবস্থার কথা বলা রয়েছে। এই অবস্থাগুলো আমাদের 352, 56 আর 60, এই তিনটা মনে রাখলে হচ্ছে। 352, 52 আর 4 যোগ করলে 52 আর 4 যোগ করলে 56, 56 আর 4 যোগ করলে 60, মানে 4-এর গ্যাপে রয়েছে। এগুলোই কিন্তু আমাদের জরুরি অবস্থা। রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে 356 নম্বর। 356 অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। এবং আর্থিক জরুরি অবস্থা কথা বলা রয়েছে, বা আর্থিক জরুরি অবস্থা বলতে পারে 360 নম্বর অনুচ্ছেদে বা ধারা 360। উপরাষ্ট্রপতির মেয়াদ কত? উপরাষ্ট্রপতিরও মেয়াদ 5 বছর। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির যেমন 5 বছর, উপরাষ্ট্রপতিরও 5 বছর। মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্ব। মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়ী? লোকসভার কাছে কিন্তু যৌথভাবে দায়ী। সংসদের যৌথ অধিবেশন ডাকেন কাকে? প্রধানমন্ত্রী, স্পিকার না রাষ্ট্রপতি? সংসদের যৌথ অধিবেশন ডাকেন কিন্তু রাষ্ট্রপতি। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। আইন প্রণয়নের ক্ষমতাকে কে? বিচার বিভাগীয়, নির্বাহী বিভাগ না সংসদ? আইন প্রণয়নের ক্ষমতা কিন্তু সংসদ করতে। আইন প্রণয়নের ক্ষমতা সংসদের হাতেই রয়েছে। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? সর্বোচ্চ আদালত হাইকোর্ট, জেলা আদালত, লোক আদালত না সুপ্রিম কোর্ট? সবচেয়ে সর্বোচ্চ হিসাবে যেটা হয় সেটা কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করেন কে? প্রধান বিচারপতি নিয়োগ করেন কিন্তু আমাদের রাষ্ট্রপতি। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। রাষ্ট্রপতি কিন্তু নিয়োগ করেন। প্রথম প্রধান বিচারপতি কি? হরিলাল কানহাইয়া বা এ জে কানহাইয়া, সেটা কিন্তু আমাদের প্রথম প্রধান বিচারপতি। বিচারকদের অবসরের বয়স। সুপ্রিম কোর্টে বিচারকদের অবসরের বয়স কিন্তু আমাদের 65 বছর। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর, 65 বছর। হাইকোর্টের বিচারকদের অবসর, হাইকোর্টের বিচারকরা কিন্তু 62 বছর বয়সে কিন্তু অবসর নেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নির্বাচন কমিশনের প্রধান। নির্বাচন কমিশনের প্রধানকে মুখ্য নির্বাচন কমিশনার, ঠিক আছে, বা চিফ ইলেকশন কমিশনার, সেটাকে বলা হয় কি? আমাদের নির্বাচন কমিশনের প্রধান চিফ ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের দেখো, নির্বাচন কমিশন গঠিত হয় কত নম্বর অনুচ্ছেদে? অনুচ্ছেদ নাম্বার কিন্তু 324। 324-এ অনুচ্ছেদ 324-এ কিন্তু আমাদের নির্বাচন কমিশন গঠিত হয়। ভোটাধিকারের বয়স কত বছর? 21, 20, 18 না 25? ভোটাধিকারের বয়স কিন্তু আমাদের এখন বর্তমানে আমাদের 18 বছর বয়স থেকে কিন্তু ভোট দিতে পারে। আচ্ছা, এক ব্যক্তি এক ভোট, এটি মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, আইন অধিকার না প্রাকৃতিক অধিকার? এটা কিন্তু রাজনৈতিক অধিকার। এক ভোট, এক ব্যক্তি এবং এক ভোট। অপশন নাম্বার বি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, নাগরিকত্ব সংক্রান্ত অনুচ্ছেদ কতর মধ্যে রয়েছে? নাগরিকত্ব কিন্তু 5 থেকে 11-এর মধ্যে নাগরিকত্ব সংক্রান্ত অনুচ্ছেদ 5 থেকে 11-এর মধ্যে রয়েছে নাগরিকত্ব সংক্রান্ত। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সংবিধানের রক্ষক বলা হয় কাকে? রাষ্ট্রপতি, সংসদ, সুপ্রিম কোর্ট না প্রধানমন্ত্রী? সংবিধানের রক্ষক বলা হয় কিন্তু সুপ্রিম কোর্টকে। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। সংবিধানের ব্যাখ্যা সাংসদ, রাষ্ট্রপতি ব্যাখ্যা করে সুপ্রিম কোর্ট না নির্বাচন কমিশন? তাহলে সংবিধানের ব্যাখ্যা করে কিন্তু আমাদের কি? সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ফেডারেল কাঠামো মানে কি? ফেডারেল কাঠামো মানে হচ্ছে আমাদের কি?
কেন্দ্র এবং রাজ্যের যৌথ যে ক্ষমতা বন্টন সেটাকে বলা হয় ফেডারেল কাঠামো। ভারত একটি ফেডারেল রাষ্ট্র, একক রাষ্ট্র, আধা ফেডারেল রাষ্ট্র না সামরিক রাষ্ট্র? এটা কিন্তু আধা ফেডারেল যেটা বলতে পারি। ঠিক আছে, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। সপ্তম তফসিলে আছে নাগরিকত্ব, মৌলিক অধিকার, কেন্দ্র রাজ্যের তালিকা। সপ্তম তফসিলে রয়েছে আমাদের কিন্তু কেন্দ্র এবং রাজ্যের তালিকা, এই সপ্তম তফসিলের মধ্যে রয়েছে। সমবায় তালিকার মধ্যে কি, সমবায় তালিকা কোন তফসিলে রয়েছে? সেটা কিন্তু সপ্তম তফসিলের মধ্যে কিন্তু আমাদের সমবায় তালিকা রয়েছে। দল ত্যাগ বিরোধী আইন কততম তফসিলে রয়েছে? তাহলে আমাদের 10তম তফসিলে কিন্তু দল ত্যাগ বিরোধী আইন রয়েছে। সংবিধান দিবস কবে পালন করা হয়? সংবিধান দিবস পালন করা হয় আমাদের কিন্তু কি 26শে নভেম্বর। 26শে নভেম্বর আমাদের কিন্তু সংবিধান দিবস পালন করা হয়, কারণ 26শে নভেম্বরেই আমাদের কিন্তু গ্রহণ করা হয়েছিল। 26শে নভেম্বর 1949 সালে গ্রহণ করা হয়েছিল, কার্যকর করা হয়েছিল 26শে জানুয়ারি। যার জন্য গ্রহণ করা হয়েছিল, যার জন্যই অপশান নাম্বার সি অর্থাৎ 26শে নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। থ্যাংক ইউ। তাহলে এই ছিল আমাদের টোটাল প্রশ্ন আমাদের 100টা টোটাল প্রশ্ন আমরা নিয়ে এসেছি বা এই কমপ্লিট করা হলো। যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং ফ্রি পিডিএফ নিতে চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।